আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। একই স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে তোমাদের আলোচনা করব নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বিষয় নিয়ে। আজকে আমাদের আলোচ্য অধ্যায় হচ্ছে দ্বিতীয় অধ্যায়। আমাদের অধ্যায়ের নাম হচ্ছে মহাবিশ্ব ও আমাদের পৃথিবী। আমরা আজকে এই অধ্যায়ের পৃথিবীর গতি নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের আলোচনা শেষে আমরা যা শিখতে পারবো, আহ্নিক গতি ও বার্ষিক গতির ব্যাখ্যা করতে পারবো, দিবারাত্রি সংগঠন ও হ্রাস বৃদ্ধির কারণ ও প্রভাব বিশ্লেষণ করতে পারবো, ঋতু পরিবর্তনের কারণ ও প্রভাব বিশ্লেষণ করতে পারবো। তো শিক্ষার্থীরা, আমরা প্রতিদিনই খেয়াল করি যে সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়। পূর্বে মনে করা হতো যে সূর্য যেহেতু পূর্ব দিকে প্রতিদিন উঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়, তাহলে সূর্য গতিশীল, পৃথিবী স্থির। কিন্তু পরবর্তীতে এই ধারণা ভুল প্রমাণিত হয়। বরং সূর্যই স্থির, পৃথিবী গতিশীল। পৃথিবী তার মহাকর্ষ শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয়ে পৃথিবী তার নিজ অক্ষে আবর্তন করছে সূর্যকে কেন্দ্র করে, আবার সূর্যের চারপাশে একটি নির্দিষ্ট কক্ষপথে ঘুরে আসছে। এটাই হচ্ছে পৃথিবীর গতি। এর জন্য আমরা বলতে পারি পৃথিবীর গতি তাহলে কয়টি? দুইটি। একটি হচ্ছে আহ্নিক গতি, আরেকটি হচ্ছে বার্ষিক গতি। আহ্নিক গতি কি? আহ্নিক গতি হচ্ছে পৃথিবীর নিজ অক্ষে বা মেরু রেখায় একবার আবর্তন করছে, পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে। পৃথিবীর এই গতিটাই হচ্ছে আহ্নিক গতি বা আবর্তন গতি। পৃথিবীর একবার নিজ অক্ষে আবর্তন করতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, অর্থাৎ 24 ঘন্টা একদিন। একে আমরা 1 সৌর বছর বলি। আর বার্ষিক গতি হচ্ছে পৃথিবী তার নিজ অক্ষে আবর্তন করতে করতে সূর্যের চারিদিকে একবার নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে আসছে। এটা হচ্ছে বার্ষিক গতি। শিক্ষার্থীরা, এখানে আমরা একটি ছোট্ট উদাহরণের মাধ্যমে তোমাদের এই জিনিসটা একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো, এইখানে হচ্ছে এই ধরো এটাকে আমরা সূর্য মনে করলাম, ঠিক আছে? আর এখানে আমার কাছে একটা গ্লোব আছে, এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে সূর্য। পৃথিবী কিভাবে ঘুরে? পৃথিবী তার নিজ অক্ষে বা মেরু রেখায় পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে আসছে। এই যে এটা ধরো পশ্চিম থেকে এই যে পূর্ব দিকে এইভাবে পৃথিবীটা ঘুরছে, এইভাবে পৃথিবীটা নিজ অক্ষে ঘুরছে। এই যে পৃথিবীটা ঘুরছে, এটা হচ্ছে আহ্নিক গতি। নিজে যে পৃথিবীটা ঘুরছে, এটা হলো আহ্নিক গতি। পৃথিবী এইভাবে নিজে ঘুরতে ঘুরতে এই যে সূর্য, এই সূর্যকে কেন্দ্র করে একটি নির্দিষ্ট পথে সূর্যকে কেন্দ্র করে এইভাবে আস্তে আস্তে ঘুরতে একবার এই সূর্যকে কেন্দ্র করে এইরকম করে পৃথিবীটা আবার ঘুরে আসছে। এই যে পৃথিবীটা সূর্যকে কেন্দ্র করে ঘুরলো, এইটা হচ্ছে বার্ষিক গতি। আর পৃথিবীর নিজ অক্ষে যেটা ঘুরে, সেটা হচ্ছে আহ্নিক গতি। তোমরা বুঝতে পেরেছ? এবার দেখো, এই আহ্নিক গতির ফলে কি হয়? আহ্নিক গতির ফলে সাধারণত পৃথিবীতে দিবারাত্রি সংগঠন হয়। আহ্নিক গতির ফলে সাধারণত আমরা দিবারাত্রি সংগঠন দেখতে পাই, কারণ পৃথিবী তার নিজ মেরু অক্ষে প্রতিদিন পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে। এই আবর্তনের সময় পৃথিবীর যে অংশে সূর্যের আলো পড়ছে সে অংশে দিন, আর যে অংশে আলো পড়ছে না, অন্ধকার, সে অংশে রাত। পৃথিবীর নিজের কোনো আলো নেই, সূর্যের আলোয় পৃথিবী আলোকিত হয়। ঠিক আছে? এখানে শিক্ষার্থীরা আরেকটু খেয়াল করো, এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সূর্য, আর এটা হচ্ছে আমাদের পৃথিবী। দেখো, পৃথিবী গোল দেখে পৃথিবীর সূর্য রশ্মি পৃথিবীর সব জায়গায় সমানভাবে ভূপৃষ্ঠে সমানভাবে পড়ে না। কোথাও তির্যকভাবে, কোথাও লম্বভাবে কিরণ দেয় সূর্যরশ্মি সরাসরি এসে পৃথিবীর এইখানে পড়ছে, এর জন্য এই অংশটা হচ্ছে দিন, আর এই অপর অংশটা হচ্ছে রাত। রাতের পর দেখো এইখানে আস্তে আস্তে প্রভাত, এখানে রাত শেষ হয়ে প্রভাত, আবার মধ্যাহ্ন হয়, আবার সন্ধ্যা হয়, আবার মধ্যরাত্রি হয়। অর্থাৎ পর্যায়ক্রমে পৃথিবীটা যেহেতু ঘুরে, সেহেতু পর্যায়ক্রমে দিন রাত্রি সংগঠিত হচ্ছে। এইভাবে আবর্তন গতির জন্য দিন রাত্রি সংগঠিত হয়। এরপর হচ্ছে সময় গণনা ও সময় নির্ধারণ। আমরা পৃথিবী একবার নিজ অক্ষে আবর্তন করতে সময় লাগে 24 ঘন্টা। এই 24 ঘন্টাকে আমরা মিনিট সেকেন্ডে ভাগ করে আমরা সময় নির্ধারণ করি বা হিসাব করি। এরপরে আসো জোয়ার ভাটা সৃষ্টি।
পৃথিবীর আবর্তন গতির জন্যই জোয়ার ভাটা সৃষ্টি হয়। পৃথিবী ও সূর্য ও চন্দ্রের আকর্ষণে পৃথিবীর পানিরাশি কোথাও ফুলে উঠে, সেটা হচ্ছে জোয়ার, আবার কোথাও নেমে যায়, সেটা হচ্ছে ভাটা। এরপরে আসো তাপমাত্রার তারতম্য সৃষ্টি। পৃথিবীর আবর্তন গতির জন্যই তাপমাত্রার তারতম্য হয়, কারণ দিনের বেলায় যখন পৃথিবীতে সূর্যের আলো পড়ে তখন উত্তপ্ত হয়, আবার রাতের বেলায় শীতল হয়ে যায়। অর্থাৎ এই যে তাপমাত্রার পর্যায়ক্রমে দিন রাত্রি হচ্ছে, এতে তাপমাত্রার তারতম্যের সৃষ্টি হচ্ছে। এরপরে আসো বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোত। বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোতও আবর্তন গতির জন্য যথেষ্ট প্রভাব ফেলছে। বায়ুপ্রবাহ এবং সমুদ্র স্রোত আবর্তন গতি আছে বলেই সরাসরি উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে না যেয়ে উত্তর গোলার্ধের ডান দিকে আর দক্ষিণ গোলার্ধের বাম দিকে প্রবাহিত হচ্ছে। এরপরে দেখো উদ্ভিদ ও প্রাণী জগতের সৃষ্টি। উদ্ভিদ ও প্রাণী জগতের সৃষ্টিও হচ্ছে আবর্তন গতির জন্য। আবর্তন গতির জন্য দিন হচ্ছে আবার রাত হচ্ছে, দিনের বেলায় যে পৃথিবী উত্তপ্ত হচ্ছে, রাতের বেলায় আবার শীতল হচ্ছে। এভাবে পর্যায়ক্রমে উত্তপ্ত ও শীতল হওয়ার মাধ্যমে উদ্ভিদ ও প্রাণীকুলের জন্য বসবাসের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি হচ্ছে। শিক্ষার্থীরা, যদি এই আবর্তন গতি না থাকতো তাহলে আমরা পৃথিবীতে উদ্ভিদ ও প্রাণী জগতের সৃষ্টির কথা কল্পনাও করতে পারতাম না। ঠিক আছে, এরপর আসো বার্ষিক গতি। বার্ষিক গতিটা হলো পৃথিবী তার নিজ অক্ষে ঘুরতে ঘুরতে সূর্যের চারিদিকে একবার নির্দিষ্ট পথে নির্দিষ্ট দিকে ঘুরে আসে, এটাই হচ্ছে বার্ষিক গতি। বার্ষিক গতি সূর্যকে একবার পরিক্রমণ করতে পৃথিবীর সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। আমরা 365 দিনকে এক বছর হিসেবে ধরি, একে 1 সৌর বছর বলে। কিন্তু প্রতি বছর 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড, প্রায় 6 ঘন্টা সময় অতিরিক্ত থেকে যায়। এভাবে প্রতি বছর এই 6 ঘন্টা সময় অতিরিক্ত থেকে প্রতি 4 বছর অন্তর অন্তর, যে বছর 365 দিনের বদলে একদিন বাড়িয়ে অর্থাৎ 366 দিন ধরে আমরা বছর ধরি, সেই বছর ফেব্রুয়ারি মাস 28 দিনের পরিবর্তে 29 দিন হয়। এটাই হচ্ছে লিপ ইয়ার বা অধিবর্ষ। এরপর দেখো বার্ষিক গতির ফলাফল। বার্ষিক গতির ফলে কি হচ্ছে? বার্ষিক গতির ফলে দিবারাত্রি হ্রাস বৃদ্ধি ঘটে ও ঋতু পরিবর্তন হয়। দিবারাত্রি হ্রাস বৃদ্ধি, আমরা পৃথিবীকে 4টি অবস্থানে রেখে দিবারাত্রি হ্রাস বৃদ্ধি বর্ণনা করতে পারি। আর একটা কথা মনে রাখো শিক্ষার্থীরা, পৃথিবী কিন্তু সবসময় সোজা হয়ে ঘুরছে না। এই যেখানে গ্লোবটা দেখছো, পৃথিবী সবসময় 66.5 ডিগ্রি কোণে হেলে ঘুরছে। ঠিক আছে, এইখানে এই যে এটা দেখছো গ্লোবটা, এখানে 66.5 ডিগ্রি কোণে হেলছে। আর এটা হচ্ছে কুমেরু বিন্দু আর এটা হচ্ছে সুমেরু বিন্দু। আর এই যে এইখানে যে একটা দেখছো রেখা, সেটা হচ্ছে নিরক্ষরেখা। এই নিরক্ষরেখা পৃথিবীটাকে সমান 2টি ভাগে ভাগ করেছে, উত্তর ও দক্ষিণে। এই উত্তর অংশকে বলে উত্তর গোলার্ধ আর দক্ষিণ অংশকে বলে দক্ষিণ গোলার্ধ। এইভাবে পৃথিবী সবসময় পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। তাহলে আমরা দেখো দিবারাত্রি হ্রাস বৃদ্ধি বর্ণনা করি। 21শে জুন পৃথিবী এই নিজ অক্ষপথে ঘুরতে ঘুরতে এমন এক অবস্থানে আসে যখন 21শে জুন সুমেরুবৃত্ত সূর্যের দিকে সর্বাপেক্ষা ঝুঁকে থাকে। তখন সূর্য রশ্মি 23.5 ডিগ্রি কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। তখন উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত্রি হয় এবং দক্ষিণ গোলার্ধে তার বিপরীত অবস্থা, অর্থাৎ দীর্ঘতম রাত্রি ও ক্ষুদ্রতম দিন হয়। এই 21শে জুনের পর থেকে সূর্য উত্তরায়ন্তের সর্বশেষ সীমায় যেয়ে পৌঁছায়। একে বলা হয় কর্কট সংক্রান্তি বা উত্তর অয়নান্ত। এরপরের এই দিনের পরের থেকে সূর্য আর দক্ষিণ মেরুর দিকে না এসে উত্তর মেরু ধীরে ধীরে সূর্য থেকে দূরে সরে যেতে থাকে এবং দক্ষিণ মেরু সূর্যের নিকটবর্তী হতে থাকে। এরপরে আসো 23শে সেপ্টেম্বর আমরা এমন অবস্থায় দেখি পৃথিবীকে, যখন সূর্যরশ্মি নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়। সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয় বলে উভয় গোলার্ধ সমান উত্তপ্ত হয় এবং সমান আলো হয়। এর জন্য এই উভয় গোলার্ধেই এই দিন রাত্রি সমান হয়।
এরপর থেকে কুমেরু আস্তে আস্তে আরও সূর্যের নিকটবর্তী হতে থাকে, অর্থাৎ দক্ষিণ গোলার্ধ আরও নিকটবর্তী হতে থাকে, উত্তর গোলার্ধ সূর্য থেকে দূরে সরে যেতে থাকে এবং 22শে ডিসেম্বর এমন এক অবস্থানে আসে যখন দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে সবচেয়ে বেশি ঝুঁকে থাকে, অর্থাৎ সূর্যরশ্মি 23.5 ডিগ্রি মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। এর জন্য দক্ষিণ গোলার্ধে দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত্রি হয়, উত্তর গোলার্ধে তার বিপরীত অবস্থা, অর্থাৎ দীর্ঘতম রাত্রি ও ক্ষুদ্রতম দিন হয়। এবং 22শে ডিসেম্বরের পর থেকে সূর্য দক্ষিণায়নের শেষ সীমায় যে পৌঁছে, এই দিনের পর থেকে সূর্য কুমেরু আস্তে আস্তে সূর্য থেকে একটু দূরে সরে যেতে থাকে এবং সুমেরু সূর্যের নিকটবর্তী হতে থাকে। এরপর আসো 21শে মার্চ আবার সেই 23শে সেপ্টেম্বরের মতো অবস্থা হয়, অর্থাৎ সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়। তখন উভয় গোলার্ধ সমান উত্তপ্ত থাকে, এর জন্য সেখানে এই দিন 23শে সেপ্টেম্বর আর 21শে মার্চ এই 2 দিন দিবারাত্রি, পৃথিবীর সর্বত্র দিবারাত্রি সমান থাকে। এই হচ্ছে পৃথিবী। তারপর সুমেরু আস্তে আস্তে আবার সূর্যের দিকে আরও ঝুঁকতে থাকে এবং যে 21শে জুনের অবস্থানে যে পৌঁছে। এই হচ্ছে দিবারাত্রি হ্রাস বৃদ্ধি। আমরা 4টি অবস্থানে পৃথিবীকে রেখে দিবারাত্রি হ্রাস বৃদ্ধি বর্ণনা করলাম। এরপরে আছে ঋতু পরিবর্তন। এই নিচের চিত্রটাতে দেখো, এখানে আছে ঋতু পরিবর্তন। ঋতু পরিবর্তনও সাধারণত পৃথিবীতে 4টি ঋতু দেখা যায়। একটি গ্রীষ্মকাল, শীতকাল, শরৎকাল ও বসন্তকাল। তো এই 4টি ঋতুও আমরা পৃথিবীর 4টি অবস্থান থেকে ব্যাখ্যা করে তোমাদের বলছি। 21শে জুন যেহেতু 21শে জুন কর্কটক্রান্তি রেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দেয় উত্তর গোলার্ধে, সেহেতু উত্তর গোলার্ধে উত্তপ্ত বেশি হয়, দীর্ঘতম দিন হয়, সেহেতু এখানে গ্রীষ্মকাল দেখা যায়। এখন এই 21শে জুনের আগের 1.5 মাস, এখানে চিত্রটা খেয়াল করে দেখো, এই আগের 1.5 মাস এবং পরের 1.5 মাস, অর্থাৎ এই 3 মাস উত্তর গোলার্ধে থাকে গ্রীষ্মকাল আর দক্ষিণ গোলার্ধে থাকে শীতকাল। এরপর সূর্য 21শে জুনের পর থেকে সূর্য আস্তে আস্তে উত্তর গোলার্ধ আস্তে আস্তে দূরে সরে যেতে থাকে সূর্যের থেকে এবং 23শে সেপ্টেম্বর দক্ষিণ গোলার্ধ কাছে আসতে থাকে। 23শে সেপ্টেম্বর যখন আসে তখন যেহেতু নিরক্ষরেখার উপর সূর্য রশ্মি কিরণ দেয় লম্বভাবে, সেহেতু উভয় গোলার্ধ সমান উত্তপ্ত হয়, অর্থাৎ শীত ও গ্রীষ্মের তাপমাত্রা তেমন তারতম্য দেখা যায় না। এর জন্য উত্তর গোলার্ধে হয় শরৎকাল আর দক্ষিণ গোলার্ধে হয় বসন্তকাল। এইখানেও 23শে সেপ্টেম্বরের ঠিক আগের 1.5 মাস আর পরের 1.5 মাস, এই 3 মাস উত্তর গোলার্ধে থাকে শরৎকাল আর দক্ষিণ গোলার্ধে থাকে বসন্তকাল। এরপরে আসো 22শে ডিসেম্বর। 22শে ডিসেম্বরও সূর্য যেহেতু দক্ষিণ গোলার্ধ যেহেতু সর্বাপেক্ষা সূর্যের দিকে ঝুঁকে থাকে, সেখানে 23.5 ডিগ্রি মকরক্রান্তি রেখার উপর কিরণ দেয়, সেহেতু দক্ষিণ গোলার্ধে থাকে গ্রীষ্মকাল আর উত্তর গোলার্ধে থাকে শীতকাল। এই 22শে ডিসেম্বরেরও আগের 1.5 মাস পরের 1.5 মাস, এই 3 মাস দক্ষিণ গোলার্ধে থাকে গ্রীষ্মকাল আর উত্তর গোলার্ধে থাকে শীতকাল। এরপর থেকে আবার 21শে মার্চ সেই আগের অবস্থানে আবার সূর্য আসে, যে নিরক্ষরেখার উপর সূর্য রশ্মি লম্বভাবে কিরণ দেয়। এর জন্য এখানে উত্তর গোলার্ধ ধীরে ধীরে কাছে আসতে থাকে আর দক্ষিণ গোলার্ধ দূরে যায়। এর জন্য উত্তর গোলার্ধে তখন দেখা যায় বসন্তকাল আর দক্ষিণ গোলার্ধে দেখা যায় শরৎকাল। এর জন্য 21শে মার্চকে বলা হয় বাসন্ত বিষুব আর 23শে সেপ্টেম্বরকে বলা হয় শারদ বিষুব। এই হচ্ছে ঋতুচক্র। তো শিক্ষার্থীরা, আমি এখানে দিবারাত্রি হ্রাস বৃদ্ধি ও তোমাদের ঋতুচক্র সম্পর্কে ব্যাখ্যা করে বুঝালাম। আশা করি তোমরা এই সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছো। বাসায় আরেকটু বই নিয়ে দেখবে এবং পড়বে। সামনে যেহেতু তোমাদের পরীক্ষা, এই অধ্যায়টার থেকে এই পৃথিবীর গতিটা ভালো করে পড়বে, তোমাদের ভালো করে পড়বে। আশা করি তোমরা সকলেই এটা ভালোভাবে বুঝতে পেরেছো। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।